এবার আমরা একটু মুর্শিদাবাদের নজর রাখি, কারণ সেখানেও রাহুলের কর্মসূচিতে বাধা, তুঙ্গে এই মুহূর্তে সংঘাত। সামনে 31শে জানুয়ারি বহরমপুর স্টেডিয়ামে মমতার প্রশাসনিক সভা রয়েছে। প্রশাসনিক সভার জেরেই স্টেডিয়ামে থাকার জায়গা পায়নি কংগ্রেস। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কি বলছে শুনবো। রাহুল গান্ধী 1 তারিখে যে এই স্টেডিয়ামে তিনি রাত্রি যাপন করবেন এবং সেখানে রাহুল গান্ধীর পুরো টিম সেখানে থাকবে, এটা রাজ্য সরকারের মাধ্যম দিয়ে জেলা প্রশাসন আগের থেকেই জানতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই সময়তেই বহরমপুরে সভাটা করতে হবে, এই 31 তারিখেই করতে হবে আগের দিন। সেই কারণে জেলা শাসক আমাকে জানিয়ে দেন যে বহরমপুর স্টেডিয়াম তিনি দিতে পারবেন না। কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, কংগ্রেস এবার কি করবে, তাদের পরবর্তী কি পদক্ষেপ? দেখো, কংগ্রেস এবার কি করবে সেটা কিন্তু আর দুদিনের মধ্যে বোঝা যাবে, কারণ নিজেদের আভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকে তারা বসে যাবতীয় সিদ্ধান্ত নেবে। কিন্তু জোটে যে কোথাও জট পাকিয়ে গিয়েছে তা কিন্তু নিশ্চিতভাবে বলা চলে, কারণ যেভাবে রাহুল গান্ধীর সভা নিয়ে তৃণমূলের বক্তব্য বা তৃণমূলের যেভাবে বাধা দান বা এই বহরমপুর স্টেডিয়াম না পাওয়া, এই সব কিছুকে কেন্দ্র করে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বা দেশে যে ইন্ডিয়া জোট নামক বিষয়টি উঠে আসছিল লোকসভা নির্বাচনের বিজেপির পাল্টা হিসাবে, তা কিন্তু আর থাকছে না। অর্থাৎ বঙ্গে জোট আর থাকছে না, সেটা কিন্তু তৃণমূল স্তরে এবং তৃণমূলের তরফে কিন্তু বিষয়টি ইতিমধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল বলেছেন যে রাহুল গান্ধী আসছেন, আসলে দেখা করবেন, চা খাবেন, চলে যাবেন, অর্থাৎ সাংগঠনিক যে আলোচনা হতে পারে জোট নিয়ে তা কিন্তু কোনোভাবেই তিনি মনে করছেন না, কারণ সাংগঠনিক আলোচনার পথ কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। কারণ তৃণমূল সূত্রে যেটা খবর, তৃণমূল কোনোভাবেই 10 থেকে 12টা আসন কংগ্রেসকে ছাড়বে না, আর কংগ্রেস তরফে কিন্তু 10 থেকে 12টা আসন না পেলে কোনোভাবেই জোট করবে না, এটাও কিন্তু পাল্টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জোটে যে জট, এই জট কোনোভাবেই মিটবে না। তাতে কিন্তু সেই কংগ্রেস সিপিএম যেটা ভবিষ্যতে যেটা হতে চলেছে, কংগ্রেস সিপিএম জোট, উল্টো দিকে বিজেপি এবং তৃণমূল ত্রিমুখী লড়াইয়ের যে সম্মুখীন হতে চলেছে বঙ্গ রাজনীতি। আর বঙ্গ রাজনীতিতে কিন্তু এই ত্রিমুখী ভোট নির্বাচন হলে কিন্তু যে দেখা যাবে যে কোন এক হয় গেরুয়া শিবিরের দিকে পাল্লা ভারী হবে, অথবা তৃণমূল শিবির অর্থাৎ জোড়াফুল শিবিরের দিকে পাল্লা ভারী হবে। কংগ্রেস বাম জোটের হাতে হয়তো 2 থেকে 3টি আসন পেলেও পেতে পারে, যেখানে তারা এখনো পর্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে। শান্ত, এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এবং পাল্টে কুণাল ঘোষের কি বক্তব্য? যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না, তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন, অনেক বড় জানার আছে এখানটায়। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে সম্মতি দেওয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী। লোকসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একলা চলো নীতি নিয়েছেন, তাতে বাংলাতে বিরোধী জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। এবং এই যখন পরিস্থিতি, তখন বাংলার মাটিতে রাহুল মমতার সাক্ষাৎ নিয়েও একটা জল্পনা জোরদার হচ্ছে, কারণ মালদাতে মুখ্যমন্ত্রী যাবেন, আর ঠিক একই সময় ভারত জোড়ো ন্যায়যাত্রার কারণে সেখানে রাহুল গান্ধীরও থাকার কথা। তাহলে প্রশ্ন উঠছে, মালদায় কি দেখা হবে দুজনের? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার তো কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল, তাই সেই সময় যদি রাহুল গান্ধী আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। বাংলা ইন্ডিয়া জোটের আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে না নেই, সেই প্রশ্ন তো উঠছে। মানে প্রত্যেকে এখন এই বিষয়ে আলোচনা করে। তৃণমূলের একলা চলো নীতিতে কংগ্রেস রীতিমতো চাপে রয়েছে। আর এই আবহেই তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ পাঠালেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মমতার শারীরিক সুস্থতার নিয়ে খোঁজ নেন সোনিয়া ও প্রিয়াঙ্কা। তাহলে কি সোনিয়া প্রিয়াঙ্কার মেসেজ কাটতে পারে বিরোধী জোটের জট? রাজ্য রাজনীতিতে এই নিয়েও জল্পনা তুঙ্গে। আর এই যখন পরিস্থিতি, তার মধ্যেই আবার রাজ্যের পাওনা নিয়ে চড়া সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলাতে। এবারে তিনি রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তা যে আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। কথা বলবো এই নিয়ে, আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বকেয়া নিয়ে বারে বারে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারে এই ভোটের আগে ডেডলাইন বেঁধে দেওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, শিক্ষায় দুর্নীতি, পুর নিয়োগের দুর্নীতি, একের পর এক দুর্নীতির ঘটনায় কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে কোথাও না কোথাও এই জায়গা থেকে বেরোনোর জন্য একটা অক্সিজেন খুঁজছে শাসক শিবির। আর তারপরই তারা মনে করছে বকেয়া 100 দিনের টাকাই কেন্দ্রের কাছ থেকে দাবি করাই হচ্ছে লোকসভা নির্বাচনের আগে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। আর সেই অস্ত্র দিয়ে ঘায়েল করতে চায় গেরুয়া শিবিরকে। সেই কারণেই 7 দিনের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করছেন এই 100 দিনের বকেয়া টাকা হচ্ছে একদম গ্রাম, একদম তৃণমূল স্তরে যারা সাধারণ মানুষ আছে তাদের দাবি। সেই দাবি দেওয়া নিয়ে যদি তারা কেন্দ্রের উপর চাপ প্রয়োগ করতে পারে, তাহলেই লোকসভা নির্বাচনের আগে কিন্তু তাদের অনেকটাই জয় সম্ভব হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো সিদ্ধান্ত নিয়েছেন 7 দিনের মধ্যে যদি টাকা না পাওয়া যায়, বকেয়া অর্থ না পাওয়া যায়, তাহলে বৃহত্তর আন্দোলন যাবে। আমরা ওতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য থেকে সাধারণ 100 দিনের যারা তারা গিয়েছিলেন, তৃণমূল নেতাকর্মীরা গিয়েছিলেন, কিন্তু সেখানে ডেডলাইনটা বেঁধে দিয়েছেন তাদের এবং তাদের যা বক্তব্য, যদি ডেডলাইন ফেল করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। নজর থাকবে আমাদেরও। আর ইতিমধ্যে শান্ত এ নিয়ে রাজনৈতিক আকসাকচি শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ, মোহাম্মদ সেলিম, শান্তনু সেনরা কি বলছেন একবার একটু শোনাই। মমতা ব্যানার্জি ওই ধমকি দেন খালি, কিন্তু কেউ যদি বলে যে আপনি আগের হিসাব দেন, তখন কি বলবেন? হিসাব দেবেন না, চমকাচ্ছেন। টাকা কি ওনার জমিদারি নাকি? পাবলিকের ট্যাক্সের টাকা লুট করার জন্য দিয়ে দেবে কেন্দ্র সরকার? হিসাব দিন, টাকা নিয়ে নিন। তার মানে বুঝতে হবে যে কিছু একটা কথাবার্তা হয়ে গেছে। এভাবেই সেটিং হয়। মুখ্যমন্ত্রী যখন থেকে গিয়েছেন, মোদির সঙ্গে কথা বলেছেন, তারপর দেখবে ইডি, সিবিআই আর ভাইপোর মা, বাবা, মমতা ব্যানার্জির পরিবারের লোকজন কেউ কিছু বলছে না। আর মমতাজি যখন 1 সপ্তাহ বলেছেন, তার মানে উনি এর মধ্যে দাঁড়িয়ে যেভাবে কংগ্রেসকে গাল দিয়েছেন, সিপিএমকে গাল দিয়েছেন, তার পুরস্কার স্বরূপ কিছু টাকা পাবেন, এটা বোঝা যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার ন্যায্য পাওনাকে আটকে রাখা হয়েছে। তাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আর 1 সপ্তাহের মধ্যে যদি আমরা টাকা না পাই, তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। এবং তৃণমূল কংগ্রেস মাঠে নেমে আন্দোলন করলে তার ঝাঁজ কোন জায়গায় যেতে পারে সেটা নিশ্চয়ই মোদি সাহেবের জানা আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমরা আমাদের ন্যায্য পাওনা না পাই, তাহলে পথে নেমে যে আন্দোলন তৃণমূল করবে, সেই তৃণমূলের আন্দোলন নরেন্দ্র মোদী, অমিত শাহের চেয়ারটা টলিয়ে দেবে। এটা মাথায় রাখা দরকার।